নমস্কার। আজ পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের চারিত্র পূজা গ্রন্থ থেকে বিদ্যাসাগর চরিত প্রবন্ধটির পঞ্চম পর্ব। বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজে নিযুক্ত, তখন কলেজের কাজকর্মের মধ্যে থাকিয়াও এক প্রচণ্ড সমাজ সংগ্রামে প্রবৃত্ত হইয়াছিলেন। একদিন বীরসিংহ বাটির চণ্ডীমণ্ডপে বসিয়া ঈশ্বরচন্দ্র তাহার পিতার সহিত বীরসিংহ স্কুল সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। এমন সময় তাহার মাতা রোদন করিতে করিতে চণ্ডীমণ্ডপে আসিয়া একটি বালিকার বৈধব্য সংগঠনের উল্লেখ করিয়া তাহাকে বলিলেন, তুই এতদিন এত শাস্ত্র পড়িলি, তাহাতে বিধবার কি কোনো উপায় নাই? মাতার পুত্র উপায় অন্বেষণে প্রবৃত্ত হইলেন। স্ত্রী জাতির প্রতি বিদ্যাসাগরের বিশেষ স্নেহ অথচ ভক্তি ছিল। ইহাও তাহার সুমহৎ পৌরুষের একটি প্রধান লক্ষণ। সাধারণত আমরা স্ত্রী জাতির প্রতি ঈর্ষা বিশিষ্ট। অবলা স্ত্রীলোকের সুখ, স্বাস্থ্য, স্বচ্ছন্দতা আমাদের নিকট পরম পরিহাসের বিষয়, প্রহসনের উপকরণ। আমাদের ক্ষুদ্রতা ও কাপুরুষতার অন্যান্য লক্ষণের মধ্যে ইহাও একটি। বিদ্যাসাগর শৈশবে জগৎদুর্লভবাবুর বাসায় আশ্রয় পাইয়াছিলেন। জগৎদুর্লভের কনিষ্ঠা ভগিনী রায়মণির সম্বন্ধে তিনি স্বরচিত জীবন বৃত্তান্তে যাহা লিখিয়াছেন, তাহা এ স্থলে উদ্ধৃত করা যাইতে পারে। রায়মণির অদ্ভুত স্নেহ ও যত্ন আমি কস্মিন কালেও বিস্তৃত হইতে পারি না। তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন। পুত্রের ওপর জননীর যেরূপ স্নেহ ও যত্ন থাকা উচিত ও আবশ্যক, গোপালচন্দ্রের ওপর রায়মণির স্নেহ ও যত্ন তদপেক্ষা অধিকতর ছিল, তাহার সংশয় নাই। কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস এই যে, স্নেহ ও যত্ন বিষয়ে আমায় ও গোপালে রায়মণির অনুমাত্র বিভিন্ন ভাব ছিল না। ফল কথা, এই স্নেহ, দয়া, সৌজন্য, অমায়িকতা, সৎ বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রায়মণির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াময়ীর সৌম্য মূর্তি আমার হৃদয় মন্দিরে দেবী মূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে। প্রসঙ্গক্রমে তাহার কথা উত্থাপিত হইলে তদীয় অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না। আমি স্ত্রী জাতির পক্ষপাতী বলিয়া অনেকে নির্দেশ করিয়া থাকেন। আমার বোধ হয় সে নির্দেশ অসঙ্গত নহে। যে ব্যক্তি রায়মণির স্নেহ, দয়া, সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত সদ্গুণের ফলভোগী হইয়াছে, সে যদি স্ত্রী জাতির পক্ষপাতী না হয়, তাহা হইলে তাহার তুল্য কৃতঘ্ন পামর ভূমণ্ডলে নাই। স্ত্রী জাতির স্নেহ, দয়া, সৌজন্য হইতে বঞ্চিত হইয়াছে আমাদের মধ্যে এমন হতভাগ্য কয়জন আছে। কিন্তু ক্ষুদ্র হৃদয়ের স্বভাব এই যে, সে যে পরিমাণ অযাচিত উপকার প্রাপ্ত হয়, সেই পরিমাণে অকৃতজ্ঞ হইয়া ওঠে। যাহা কিছু সহজেই পায়, তাহাই আপনার প্রাপ্য বলিয়া জানে। নিজের দিক হইতে যে কিছুমাত্র দেহ আছে, তাহা সহজেই ভুলিয়া যায়। আমরাও সংসারে মাঝে মাঝে রায়মণিকে দেখিতে পাই, এবং তিনি যখন সেবা করিতে আসেন, তখন তাহার সমস্ত যত্ন এবং প্রীতি অবহেলা ভরে গ্রহণ করিয়া তাহাকে পরম অনুগ্রহ করিয়া থাকি। তিনি যখন চরণ পূজা করিতে আসেন, তখন আপন পঙ্ক কলঙ্কিত পদযুগল অসংকোচে প্রসারিত করিয়া দিয়া অত্যন্ত নির্লজ্জ স্পর্ধা ভরে সত্য সত্যই আপনাদিগকে নর দেবতারূপে নারী সম্প্রদায়ের পূজা গ্রহণের অধিকারী বলিয়া জ্ঞান করি। কিন্তু এই সকল সেবক পূজক অবলাগণের দুঃখমোচন এবং সুখ স্বাস্থ্য বিধানে আমাদের মতো মর্তদেবগণের সুমহৎ ঔদাসীন্য কিছুতেই দূর হয় না। তাহার কারণ, নারীদের কৃত সেবা কেবল আমরা আমাদের সাংসারিক স্বার্থ সুখের সহিত জড়িত করিয়া দেখি। তাহা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়া কৃতজ্ঞতা উদ্রেক করিবার অবকাশ পায় না।
বিদ্যাসাগর প্রথমত বেথুন সাহেবের সহায়তা করিয়া বঙ্গদেশে স্ত্রী শিক্ষার সূচনা ও বিস্তার করিয়া দেন। অবশেষে যখন তিনি বাল বিধবাদের দুঃখে ব্যথিত হইয়া বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেন, তখন দেশের মধ্যে সংস্কৃত শ্লোক ও বাংলা গালি মিশ্রিত এক তুমুল কলকোলাহল উত্থিত হইল। সেই মুষলধারে শাস্ত্র ও গালি বর্ষণের মধ্যে এই ব্রাহ্মণ বীর বিজয়ী হইয়া বিধবা বিবাহ শাস্ত্রসম্মত প্রমাণ করিলেন এবং তাহা রাজবিধি সম্মত করিয়া লইলেন। বিদ্যাসাগর এই সময় আরও একটি ক্ষুদ্র সামাজিক যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন। এ স্থলে তাহারও সংক্ষেপে উল্লেখ আবশ্যক। তখন সংস্কৃত কলেজে কেবল ব্রাহ্মণেরই প্রবেশ ছিল। সেখানে শূদ্রেরা সংস্কৃত পড়িতে পাইত না। বিদ্যাসাগর সকল বাধা অতিক্রম করিয়া শূদ্রদিগকে সংস্কৃত কলেজে বিদ্যাশিক্ষার অধিকার দান করেন। সংস্কৃত কলেজের কর্ম ছাড়িয়া দিবার পর বিদ্যাসাগরের প্রধান কীর্তি মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বাঙালির নিজের চেষ্টা এবং নিজের অধীনে উচ্চতর শিক্ষার কলেজ স্থাপন এই প্রথম। আমাদের দেশে ইংরাজি শিক্ষাকে স্বাধীনভাবে স্থায়ী করিবার এই প্রথম ভিত্তি বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত হইল। যিনি দরিদ্র ছিলেন তিনি দেশের প্রধান দাতা হইলেন। যিনি লোকাচার রক্ষক ব্রাহ্মণ পণ্ডিতের বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনি লোকাচারের একটি সুদৃঢ় বন্ধন হইতে সমাজকে মুক্ত করিবার জন্য সুকঠোর সংগ্রাম করিলেন এবং সংস্কৃত বিদ্যায় যাহার অধিকারের ইয়ত্তা ছিল না, তিনি ইংরাজি বিদ্যাকে প্রকৃত প্রস্তাবে স্বদেশের ক্ষেত্রে বদ্ধমূল করিয়া রোপণ করিয়া গেলেন। বিদ্যাসাগর তাহার জীবনের অবশিষ্ট কাল এই স্কুল ও কলেজটিকে একাগ্র চিত্তে প্রাণাধিক যত্নে পালন করিয়া, দীন দরিদ্র রোগীর সেবা করিয়া, অকৃতজ্ঞদিগকে মার্জনা করিয়া, বন্ধুবান্ধবদিগকে অপরিমেয় স্নেহে অভিষিক্ত করিয়া, আপন পুষ্প কোমল এবং বজ্র কঠিন বক্ষে দুঃসহ বেদনাশল্য বহন করিয়া, আপন আত্মনির্ভরপর উন্নত বলিষ্ঠ চরিত্রের মহান আদর্শ বাঙালি জাতির মনে চিরাঙ্কিত করিয়া দিয়া 1298 সালের 13 শ্রাবণ রাত্রে ইহলোক হইতে অপসৃত হইয়া গেলেন। বিদ্যাসাগর বঙ্গদেশে তাহার অক্ষয় দয়ার জন্য বিখ্যাত। কারণ দয়াবৃত্তি আমাদের অশ্রুপাত প্রবণ বাঙালির হৃদয়কে যত শীঘ্র প্রশংসায় বিচলিত করিতে পারে এমন আর কিছুই নহে। কিন্তু বিদ্যাসাগরের দয়ায় কেবল যে বাঙালি জনসুলভ হৃদয়ের কোমলতা প্রকাশ পায় তাহা নহে, তাহাতে বাঙালি দুর্লভ চরিত্রের বলশালিতারও পরিচয় পাওয়া যায়। তাহার দয়া কেবল একটা প্রবৃত্তির উত্তেজনা মাত্র নহে, তাহার মধ্যে একটা সচেষ্ট আত্মশক্তির অচল কর্তৃত্ব সর্বদা বিরাজ করিত বলিয়াই তাহা এমন মহিমশালিনী। এ দয়া অন্যের কষ্ট লাঘবের চেষ্টায় আপনাকে কঠিন কষ্টে ফেলিতে মুহূর্তকালের জন্য কুণ্ঠিত হইত না। সংস্কৃত কলেজে কাজ করিবার সময় ব্যাকরণ অধ্যাপকের পদ শূন্য হইলে বিদ্যাসাগর তারকনাথ তর্ক বাচস্পতির জন্য মার্শাল সাহেবকে অনুরোধ করেন। সাহেব বলিলেন, তাহার চাকরি করে লইবার ইচ্ছা আছে কিনা অগ্রে জানা আবশ্যক। শুনিয়া বিদ্যাসাগর সেই দিনই 30 ক্রোশ পথ দূরে কালনায় তর্ক বাচস্পতির চতুষ্পাটি ও অভিমুখে পদব্রজে যাত্রা করিলেন। পরদিনে তর্ক বাচস্পতির সম্মতি ও তাহার প্রশংসাপত্রগুলি লইয়া পুনরায় পদব্রজে যথাসময় সাহেবের নিকট উপস্থিত হইলেন। পরের উপকার কার্যে তিনি আপনার সমস্ত বল ও উৎসাহ প্রয়োগ করিতেন। ইহার মধ্যেও তাহার আজন্মকালের একটা জিদ প্রকাশ পাইত। সাধারণত আমাদের দয়ার মধ্যে এই জিদ না থাকাতে তাহা সংকীর্ণ ও স্বল্প ফলপ্রসূ হইয়া বিশীর্ণ হইয়া যায়, তাহা পৌরুষ মহত্ব লাভ করে না। কারণ দয়া বিশেষরূপে স্ত্রীলোকের নহে, প্রকৃত দয়া যথার্থ পুরুষেরই ধর্ম। দয়ার বিধান পূর্ণরূপে পালন করিতে হইলে দৃঢ় বীর্য এবং কঠিন অধ্যাবসায় আবশ্যক। তাহাতে অনেক সময় সুদূরব্যাপী
সুদীর্ঘ কর্মপ্রণালী অনুসরণ করিয়া চলিতে হয়। তাহা কেবল ক্ষণকালের আত্মত্যাগের দ্বারা প্রবৃত্তির উচ্ছ্বাস নিবৃত্তি এবং হৃদয়ের ভার লাঘব করা নহে, তাহা দীর্ঘকাল ধরিয়া নানা উপায়ে নানা বাধা অতিক্রম করিয়া দুরূহ উদ্দেশ্য সিদ্ধির অপেক্ষা রাখে। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী অংশ পরের পর্বে। ধন্যবাদ। সন্ধ্যার আলোয় মন ভরে ওঠে, গল্পের মঞ্জরি প্রাণে ফোটে, এখানে সব কথা সুরে বাঁধা, মঞ্জুর গল্প মঞ্জরি।